হাসিনা অতি শীঘ্রই ভারতের সহযোগিতা নিয়ে ফিরবেন এবং তাকে বাধা দেওয়া হলে তার সাথে ইন্ডিয়ান আর্মিও ব্যাক করবেন এবং এই কনফিডেন্সের উপর এখন তার মাঝে মধ্যে রাস্তায় মিছিল করতে নামেন, যেটাই সত্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের যে অবস্থাটা, এটা যদি দেখার মেশিন থাকতো, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে উনি যখন বৈঠক করেন অনেকটা অসহায়ত্ব ওনার চেহারায় ফুটে ওঠে। আন্তর্জাতিকভাবে এই সিদ্ধান্তগুলো পরবর্তী সময় ওনার জন্য ঝামেলা হতে পারে বা আগামী দিনগুলোতে। তো সবকিছু মিলিয়ে একটা মাইন্ডকার চিপায় তিনি পড়ে আছেন যে তিনি আসলে কি ঘর সামলাবেন নাকি বাহির। এবার আস্তে আস্তে সেনাবাহিনী আপনাদের পাশে এসে দাঁড়াবে। এবার বাংলাদেশের সাধারণ মানুষকেও দেখানো উচিত ইউনূসের অকাত আর শেখ হাসিনার অকাত। ডিসেম্বরের বা 16ই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে বড় একেবারে তক্তাপালাট যাকে বলা হয় সেটা হয়ে যাবে। এনসিপি নেতার ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। 49 সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে বোরকা পরা এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় একটি রেস্টুরেন্টে দেখা যায় এনসিপির ওই নেতাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রাণান্তকর চেষ্টা করছেন বিভিন্ন দেশে যোগাযোগ করার। অলরেডি ফ্রান্স না করে দিয়েছে, ইটালির মেলোলি না করে দিয়েছে, জার্মান চ্যান্সেলর না করে দিয়েছে। সেনাবাহিনীর মধ্যে ক্যান্টনমেন্টগুলোতে সব তো জামাত শিবির নেই। আওয়ামী লীগ পন্থী যারা আছে, আওয়ামী লীগ পন্থী সেই সমস্ত সেনাবাহিনীর সদস্যরা তারা বলছে যে অনেক হয়েছে স্যার, আর না, আর আমরা এটা সহ্য করবো না। ডারবিন আসির বলেন, মলম হাসনাত বলেন, সার্ভিস আলম বলেন, পেটলা নাহিদ বলেন, এই বাঘ থেকে তারা বিরাট দিয়ে যাচ্ছে। তারা বুঝতে পেরেছে আমরা ফান্দে পড়ে গিয়েছি, এখন আমাদের কান্না করে কোনো লাভ হবে না, এখন আমরা বিদেশে পালিয়ে যেতে পারবো না। সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনি বলেছেন যে বর্তমান সরকার লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ যে 15 জনকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়টি আলোচনা অনুষ্ঠানে গ্রেপ্তার করেছে। এটা সম্পূর্ণ বেআইনি এবং মানবাধিকার। প্রিয় দর্শক, আপনাদেরকে আপডেট নিউজে ওয়েলকাম। এখনও পর্যন্ত যে আপডেট ভিডিওর পার্টগুলো আপনারা বিশেষ ইতিমধ্যে দেখে নিয়েছেন, সেই কিছুটা পার্ট আপনারা বুঝতেই পেরেছেন যে আসলে ভিডিওর উদ্দেশ্য আর ইঙ্গিত কোন দিকে করছে। তো যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব, তো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাতে কি হবে, যখনই আমি আপডেট নিউজ আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো সবার প্রথম আপনারা দেখতে পাবেন। তো চলুন ভিডিওর যে পার্টগুলো আপনারা দেখে নিয়েছেন, বিশেষভাবে তার আলোচনাগুলো আমরা দেখে আসি। তো চলুন। সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনি তার টুইটার অ্যাকাউন্টে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে বর্তমান সরকার লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ যে 15 জনকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়টি আলোচনা অনুষ্ঠানে গ্রেপ্তার করেছে। এটা সম্পূর্ণ বেআইনি এবং মানবাধিকার লঙ্ঘন। এবং তিনি বলেছেন যে এতে সরকারের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো এবং তিনি কিছু যুক্তিও দেখিয়েছেন। তো সেই ডেভিড বার্গম্যান সবসময় সত্যের পক্ষে, মানবাধিকারের পক্ষে, কল্যাণের পক্ষে তিনি লিখেছেন। যে আওয়ামী লীগ তার উপর এত অন্যায় করেছে, সেই তিনি এখন আওয়ামী লীগের মানবাধিকারের পক্ষে লিখছেন। একজন সৎ সাংবাদিক, কোনো সন্দেহ নাই। তো তিনি তার টুইটারে যে পোস্ট দিয়েছেন, ইংলিশে দিয়েছেন, সেটার বাংলা তর্জমা করলে যা দাঁড়ায়, মঞ্চ 71 যে সভা ডেকেছে সেই সভাকে মোকাবেলা করার জন্য লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন, সাংবাদিক পান্না সহ যেই 15 জনকে পুলিশ গ্রেপ্তার করলো, এই গ্রেপ্তারের সিদ্ধান্তটা আসলে সরকারের কোন পর্যায় থেকে নেওয়া হয়েছে তা আমি জানি না। এবং কেন সরকার মনে করলো যে আওয়ামী লীগের প্রাক্তন রাজনীতিবিদ লতিফ সিদ্দিকী সহ এর আয়োজক অংশগ্রহণকারীদের মধ্যে 15 জনকে গ্রেপ্তার করাই হচ্ছে সঠিক ডিসিশন, এটাও আমার বোধগম্য নয়। তবে সরকারের ভিতরে এই সিদ্ধান্ত যে নিয়ে থাকুক তা অবশ্যই সরকারের এবং দেশের স্বার্থের জন্য ভালো নয়। ওই সভায় বক্তারা যা বলেছিল তার সাথে আপনি একমত বা দ্বিমত পোষণ করতে পারেন এবং নিঃসন্দেহে এই সভায় কিছু কিছু লোক এমন কিছু কথা বলেছে যে বর্তমান বাংলাদেশে কিছু কিছু রাজনৈতিক দলের কাছে এই কথাটা উস্কানিমূলক মনে হতে পারে। কিন্তু এটা তো স্পষ্ট যে আটককৃত এই 16 জন ব্যক্তি তারা এই সভায় অংশ নিয়ে কোনো ফৌজদারি অপরাধ করেনি। এই সরকার এবং পুলিশ যদি তারা এই দেশকে নতুন করে গড়ে তুলতে চায়, তবে তাদের বুঝতে হবে যে রাজনৈতিক সুবিধার জন্য মানুষকে গ্রেপ্তার করা এবং তাদের মানবাধিকার হরণ করা কোনো যুক্তিসঙ্গত কারণ নয়। আওয়ামী লীগের অধীনে এত কিছু ভুল হবার পিছনে মূলত এই দৃষ্টিভঙ্গিটাই ছিল এবং আজকের বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এই মূল দৃষ্টিভঙ্গিটাই এখনো জীবন্ত এবং ভালোভাবে বেঁচে আছে। একটু ভিন্নমত হলেই তাকে গ্রেপ্তার করতে হবে, জেলে পড়তে হবে, এটা হচ্ছে ঠিক আওয়ামী লীগের ফ্যাসিবাদের মতো। এবং এই সরকারের মধ্যেও এই মনোভাবটা খুব ভালোভাবে বেঁচে আছে এবং এই 16 জনকে গ্রেপ্তারের পিছনে সেই একই দৃষ্টিভঙ্গি কাজ করতেছে যে দৃষ্টিভঙ্গি হাসিনা সরকার পোষণ করত। এবং পুলিশ যে এই 16 জনকে গ্রেপ্তার করলো, এই গ্রেপ্তার প্রক্রিয়াটা ভুল ছিল শুধু তাই নয়, বরং এই যে এটা মব সৃষ্টি করে যেই সব মানুষজন এসে লতিফ সিদ্দিকী সহ অন্যজনকে হেনস্থা করলো, সেই জনগণকেও সরকার বুঝালো যে তোমরা যা করেছো তা ঠিকই করেছো। যারা সেখানে মব সৃষ্টি করেছে, ওরা যে অপরাধ করেছে, ওরা যে অন্যায় করেছে, এটা তো
সরকার বলেইনি, বরং সরকার যারা মবের শিকার হয়েছে, যারা ভিকটিম, তাদেরকে গ্রেপ্তার করে সরকার ওই মবকারীদেরকে উৎসাহ দিয়েছে। সরকারের এই বেআইনি গ্রেপ্তার সরকারের ব্যাপারে এমন একটা ধারণা দেয় যে সরকারের বিশাল অংশ মনে করে যে তারা ৭১ সালের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। প্রকৃতপক্ষে এই ১৬ জনকে সরকারের গ্রেপ্তার করার কারণে আওয়ামী লীগের পক্ষ থেকে এটা প্রতিষ্ঠিত করতে সুবিধা হবে যে এই সরকার মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী। এবং পুলিশ এই ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ফৌজদারি মামলা দায়ের করেছে এবং আদালত জামিন নিষিদ্ধ করে কারাগারে প্রেরণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে অভিযোগটা কি? অভিযোগটা কেবলই হাস্যকর একটা অভিযোগ। অভিযোগ হচ্ছে মানে এফআইআরে বলা হয়েছে যে লতিফ সিদ্দিকী এবং বাকি ১৬ জন একটি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতে অন্যদেরকে উস্কে দেওয়ার জন্য উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন। এবং এটি স্পষ্টতই একটি সরাসরি রাষ্ট্রীয় মিথ্যা, যা আওয়ামী লীগের আমলে পুলিশের মুখ থেকে আমরা এই ধরনের মিথ্যা কথা হর হামেশাই শুনতাম। যখন আওয়ামী লীগ, বিএনপি বা জামাতের সভা সমাবেশ ভণ্ডুল করতো এবং তাদের গ্রেপ্তার করতো, তখন আওয়ামী লীগের পুলিশও ঠিক একই কথা বলতো। কেউ কি আমাকে বলতে পারেন যে আওয়ামী সরকারের আমলে পুলিশের দায়ের করা জালিয়াতি মামলা এবং এই মামলার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? কোনো পার্থক্য নাই। এবং এই ধরনের রাষ্ট্রীয় প্রতারণামূলক মামলার বিরুদ্ধে আদালতও কিন্তু একই ভূমিকা পালন করতেছে। আদালত ঠিক হাসিনার আমলেও জামিন দিত না, এই আমলেও আদালত জামিন দিচ্ছে না। তার মানে আদালত রাষ্ট্রীয় এইসব প্রতারণামূলক মামলাকে প্রশ্রয় দিচ্ছে। নিঃসন্দেহে এমন অনেক রাজনৈতিক শক্তি আছে বা গোষ্ঠী আছে যারা আসলেই কিন্তু সরকারকে অস্থিতিশীল করতে চায় এবং তারা নির্বাচন বাতিলের উপায় চায়। কিন্তু এই ১৬ জনের বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম করার কোনো সলিড প্রমাণ নাই। এবং সরকারের এই ধরনের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার এগুলো কেবল জাতিকে আরো বিভাজিত করবে, অসন্তোষকে উস্কে দেবে। এবং অবশ্যই আওয়ামী লীগের আমলে যে মিথ্যা মামলা হতো সেই পরিস্থিতির সঙ্গে বর্তমান পরিস্থিতি কতটুকু পার্থক্য, কতটুকু মিল, এটা নিয়ে একটা ঘোরতর সন্দেহ সৃষ্টি করবে এবং প্রশ্নের জন্ম দিবে। তো দর্শক, নিঃসন্দেহে ডেভিড বার্গম্যান সত্য কথাই বলেছেন যে কিছু লোকজন তারা পুলিশের অনুমতি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে টাকা দিয়ে রুম ভাড়া করে তারা ৭২ সালের সংবিধান রাখতে হবে, সংবিধান বাতিল করা যাবে না, এই বিষয়ে একটা আলোচনা করতেছিলেন। একটি গণতান্ত্রিক দেশে তারা তাদের এই দাবির পক্ষে আলোচনা করতেই পারেন, কথা বলতেই পারেন বা মিটিং করতেই পারেন। কিন্তু সেইখানে এভাবে কিছু লোক এসে হামলা করলো। লতিফ সিদ্দিকী, তিনি আওয়ামী থেকে বহিষ্কার হয়েছেন সেই এক যুগ আগে, সেই লতিফ সিদ্দিকী সহ অন্যান্যদেরকে হেনস্থা করলো, হেনস্থা করে কারাগারে প্রেরণ করলো, জামিন নামঞ্জুর করলো। এটা অবশ্যই নিন্দনীয়। এবং আমি আহ্বান জানাবো বর্তমান সরকারকে যে ডেভিড বার্গম্যান একজন স্বনামধন্য আন্তর্জাতিক সাংবাদিক। তো সেই ডেভিড বার্গম্যান যা বলেছেন আমি এর সঙ্গে সম্পূর্ণ একমত। আমি আশা করব এই ধরনের মেরিটলেস মামলাগুলো সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করে। সুতরাং আমি সরকারকে আহ্বান জানাবো যে অবিলম্বে এদের জামিন দিয়ে কারাগার থেকে মুক্ত করে দিন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের যে অবস্থাটা, এটা যদি দেখার মেশিন থাকতো, আমার মনে হয় যে ওনার চেহারা মাঝে মাঝে যখন দেখি বা ধরেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে উনি যখন বৈঠক করেন, অনেকটা অসহায়ত্ব ওনার চেহারায় ফুটে ওঠে। এটার মূল কারণ হচ্ছে এই মুহূর্তে রাষ্ট্রের যে স্টেক হোল্ডার যারা আছেন পলিটিক্যালি বা ধরেন মাঠ পর্যায়ে যারা ভাইব ক্রিয়েট করতে পারেন, তো সেই ভাইবটা ক্রিয়েটের জন্য এতদিন যাবত ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি কোনো রাজনৈতিক দলকে লিড না করলেও এনসিপির একটা মদত অথবা সমর্থন তিনি মাঠ পর্যায়ে পেতেন, যেখানে তিনি কি বলা হয় যে ধরেন একটা ইস্যুতে তিনি আটকে যাচ্ছেন অথবা এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, তো মাঠ পর্যায়ে ওনার স্পোকার হিসাবে বা স্পিকার হিসাবে এনসিপির নেতাকর্মীরা কথা বলতো। কিন্তু গেল 2 থেকে 3 মাস যাবত নির্বাচনকে কেন্দ্র করে এই এনসিপির সাথেও ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা দূরত্ব তৈরি হয়েছে। পাশাপাশি ওনার উপদেষ্টা পরিষদের মধ্যে এক ধরনের ফাটল আছে, যেমন উপদেষ্টা আসিফ আবার আসিফ নজরুল স্যার, ওনাদের মধ্যে ডিভাইডেশন আছে। ইভেন ডক্টর ইউনূসকেও নানান কটূক্তি অথবা খুবই কড়া ভাষায় এখন প্রতিবাদ করছে এনসিপি। তো এই মুহূর্তে তিনি আসলে করবেন কি? কেন এতগুলো কথা বললাম? আজকে ওনার সাথে 7টি রাজনৈতিক দলের সাক্ষাৎ হয়েছে, গতকালকে বেশ কয়েকটা হয়েছে। তো এই টোটাল আলোচনার যে মূল বিষয়বস্তুটা ছিল ভিপি নূরকে নির্যাতন ইস্যুকে কেন্দ্র করে জাতীয় পার্টির রাজনীতিটা নিষিদ্ধ করা, আওয়ামী লীগের ফেসিজমের দোসর হিসাবে অথবা আরো বিভিন্ন ক্রাইটেরিয়াতে জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে। কারণ জাতীয় পার্টির লেজ ধরে অথবা জাতীয় পার্টির মধ্যে অনুপ্রবেশ করে আওয়ামী লীগের পুনর্বাসন করতে পারে অথবা আওয়ামী লীগ তাদের রাজনৈতিক অবস্থানগুলো বা রাজনৈতিক কার্যক্রম পরোক্ষভাবে পরিচালিত করতে পারে অথবা রাষ্ট্রের মধ্যে নিজেদের অবস্থান পুনর্গঠন এই কাজগুলো করতে পারে। সেই পারসেপশন এবং কি বলা হয়েছে কনসেপ্ট থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে মোটামুটি 25টা দল তারা এক ধরনের একমত পোষণ করেছেন। এখন তারা যেটা পোষণ করেছেন এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড, কিন্তু সরকারে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আসলে এই মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারবেন কিনা অথবা তার সরকার নির্বাচনের আগ মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে কিনা, এখানে 2টা পয়েন্ট আছে। একটা পয়েন্ট,
আওয়ামী লীগকে যে আইনে নিষিদ্ধ করা হয়েছে, জুলাই আগস্টে ছাত্রলীগ যুবলীগ এছাড়া বিভিন্ন সময় গেল 15 বছর তাদের বিভিন্ন কর্ম অপকর্ম এগুলাকে বেসিস করে, ইভেন জুলাই আগস্টে যে মামলাগুলো হয়েছে সেটার বেসিসে আমাদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে এই সিদ্ধান্তটা নেওয়া সহজ হয়েছে। দল কিন্তু নিষিদ্ধ হয় নাই, আবারও বলি। তো এখন জাতীয় পার্টিকে সাময়িকভাবে এই নির্বাচনের আগে তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার জন্য আইনি পদক্ষেপ নেওয়া কি সরকারের পক্ষে সোজা হবে নাকি কঠিন? বেসিক্যালি কঠিন হবে। কেন কঠিন হবে? জাতীয় পার্টিকে যখন আপনি সন্ত্রাসী আইনে আনবেন, যদি ভিপি নুরের উপর হামলাটা জাতীয় পার্টির নেতাকর্মীরা করত তাহলেও এটা একটা বেসিস হিসাবে কাজ করে যেত, অথবা জাতীয় পার্টির নেতাকর্মীরা এমন কোনো বড় ঘটনা ঘটায় যে এই ঘটনাকে কেন্দ্র করে যে হ্যাঁ একটা সন্ত্রাসী দল হিসেবে তারা চিহ্নিত হচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম। কিন্তু জাতীয় পার্টির সন্ত্রাসী কার্যক্রম আপনি কিন্তু খুব বেশি পাবেন না। আর এখন যেটা হচ্ছে আঘাত প্রতিঘাত, যেমন আপনি জাতীয় পার্টির অফিস ভাঙবেন, তারা আপনারে পিটাবে, মারবে, এটা খুব সিম্পল। আপনি প্রটেস্ট করবেন যেখানে রাষ্ট্র ব্যর্থ হবে। তো এই উসিলাকে কেন্দ্র করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না। তারপরেও এই যে সিচুয়েশন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে গার্জিয়ান হিসাবে অনেকে নিজেদের যে চাওয়া পাওয়ার বিষয়গুলোকে পূরণ করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস যদি এই সিদ্ধান্ত নেয়, আন্তর্জাতিকভাবে তার যে নভেল সেটা নিয়ে একসময় প্রশ্ন উঠে যাবে, বা ডেমোক্রেসিকে সংজ্ঞায়িত করা বা ডেমোক্রেসিকে সৌন্দর্যে পরিণত করা, এই জায়গাগুলোতেও আপনি দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটু মানে ভাবনা চিন্তা ওনাকে করতে হচ্ছে। কারণ জাতিসংঘ, বিশ্ব মানবাধিকার সংস্থা, ওয়ার্ল্ড ওয়াইড ওনার যে একটা অবস্থান ছিল সেখান থেকে প্রতিনিয়ত এগুলো মাইনাসে যাচ্ছেন। তো এই মুহূর্তে তিনি যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেন, রাজনৈতিক দলগুলোর একাংশ খুশি হবে। বিএনপি মুখে মুখে বললে অন্তরে খুশি হবে না, কারণ এখানে অশনি সংকেত তারা ফিল করবে, আর বাকিরা খুশি হবে। আবার আন্তর্জাতিকভাবে এই সিদ্ধান্তগুলো পরবর্তী সময়ে ওনার জন্য ঝামেলা হতে পারে বা আগামী দিনগুলোতে। তো সবকিছু মিলিয়ে একটা মাইন্ডকার চিপায় তিনি পড়ে আছেন যে তিনি আসলে কি ঘর সামলাবেন নাকি বাহির। তবে ওনার অবস্থান আমরা এতটুকু স্পষ্ট বুঝতে পারছি, কোন রকমে ভাই একটা নির্বাচন দিয়া তিনি আসলে এই সিচুয়েশনটা থেকে বের হতে চাচ্ছেন। আমি অগণিত আওয়ামী লীগের পরিচিত মানুষজন তারা এই মনস্তত্ত্ব বিশ্বাস করেন, তারা ধারণা করেন হাসিনা অতি শীঘ্রই ভারতের সহযোগিতা নিয়ে ফিরবেন এবং তাকে বাধা দেওয়া হলে তার সাথে ইন্ডিয়ান আর্মিও ব্যাক করবেন। এটা আমার বক্তব্য না, এবং এই কনফিডেন্সের উপর এখনো তারা মাঝে মধ্যে রাস্তায় মিছিল করতে নামেন, যেটাই সত্য। তো ওইটা যদি হয় তাহলে সকল কথা বাদ দেন, বিএনপির কথা বাদ দিলাম, জামাতের কথা বাদ দিলাম, অন্যান্য সকল পলিটিক্যাল পার্টির কথা বাদ দিলাম, যত শহীদ হয়েছে এই প্রত্যেকের শহীদের বাবা মা, যত হাজার হাজার আহত হয়েছে, চিরতর অন্ধপঙ্গু হয়েছে, তারা তো অ্যাটলিস্ট বসে থাকবে না। তো তারা যদি প্রতিরোধে নামে তাহলে কি সেটা গৃহযুদ্ধ হবে না? তো ফুল স্কেলে গৃহযুদ্ধ হয়ে যাবে, কারণ তারা কেউ বেঁচে থাকলে তাহলে তো এই পুনর্বাসন তারা কেউ মানবে না। তো এইটা হলো আমাদের আশঙ্কার জায়গা। কিন্তু আমরা তো একটা রিকনসিলিয়েশনের মাধ্যমে নতুন জাতি গঠনে যেতে চাই, আমরা আর বিভাজন চাই না প্লিজ। এই জন্য আমরা লক্ষ্যবার বলেছি যে আওয়ামী লীগের সাথে কোনো ধরনের গণহত্যা সম্পর্ক নাই, আপনি তাকেও একটা তওবা কমিশন করেন বা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেন এবং তার পরিত্রাণের ব্যবস্থা করে তাকেও জাতি গঠনে সাথে নেন। কিন্তু এটা যদি তো প্রিয় দর্শক, আপনাদেরকে আশা করব ভিডিওটা খুবই ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন, কারণ এই আপডেট নিউজগুলো খালি মাত্র খুবই কষ্ট করে ভিডিওগুলো আনতে হয় এই আপডেট নিউজ আপনাদের জন্য। তো চলুন দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।